আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা বিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন 10:30টার মতন বাজে। তো আম্মু তো বাবুদেরকে নিয়ে আসছে স্কুলে, মানে আমার বড় ছেলেটার স্কুল আছে কিন্তু মেয়েটার এখনও স্কুল শুরু হয়নি। তো ওকে আমার বাসায় রেখে গেল। আর আজকে তো আমি ওদের বাসায় যাব, তো আমিও একটু টুকটাক সব কিছু গুছায় নিচ্ছিলাম যে কী লাগবে না লাগবে, বাবু নিয়ে যেহেতু যাব। এর মধ্যে আম্মু একটু আবার পাটিসাপটা পিঠা নিয়ে আসছে। বাবুকে সকালবেলা উঠেই খাওয়াই দিছে, এখনও আমি খাই নাই। তো আমি আবার একটু আমার জন্য রুটি বানালাম। তো রুটি বানাতে বানাতেই দেখি আম্মুরা চলে আসছে। তো আম্মু যেহেতু পাটিসাপটা পিঠা নিয়ে আসছে, তো আমি একটু আবার খেয়ে টেস্ট করতেছিলাম। অসম্ভব রকমের মজা ছিল। আর পুরটা মনে হয় নারিকেল তো ছিলই, কিন্তু দুধের পরিমাণটা অনেক বেশি ছিল। আর এদিকে আমি একটু চাও বানিয়ে নিলাম। তো গরম গরম একটু চা আর একটু পরোটা খেয়ে নিই। আর মেয়েটাও আসছে, ওকেও আবার একটু কিছু খেতে দিতে হবে। তো ও তো রুটি বাসা থেকে খেয়েই আসছে, ওকে আবার রুটি দিলে তো চলবে না। তো ওর জন্য আবার একটু নুডলস করব ভাবছি। তো ওদেরকে ঝটপট খাওয়াই নিয়ে আমি আবার একটু গোছানো শুরু করব। তো গুছায় টুছায় আমরা পুরাপুরি বাসার থেকে বের হয়ে গেছি, আম্মু চলে আসছে। তো এখন বাজে হচ্ছে 2:40 মতন, প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। দেখছেন শাকগুলা কি সুন্দর টাটকা একদম। কত বছর হলো যে আমি বাজার করি না, আল্লাহই জানে। মানে আমি বাজারের এদিকে আসি না আজ 2 বছরের মতো। আগে তাও টুকটাক আমি বাজারে যেতাম, বাজার করতাম, বা স্টুডেন্ট লাইফেও করেছি, বা বিয়ের পরেও করা হয়েছে। কিন্তু এখন তো একদমই আমি বাজারে যাই না। বাজার যে কোন দিকে থাকে কি হয় ওইভাবে আসলে করা হয় না। আপনাদের সাথে গল্প করতে করতে একদম বাসার কাছাকাছি এসে গেছি। বাসায় গিয়ে আগে ঝটপট বাচ্চাদেরকে গোসল করায় দিতে হবে। আমার ছোট ছেলেকে তো গোসল করায় নিয়ে আসছি, কিন্তু ওদেরকে গোসল করানো হয়নি। বাসায় এসে বাচ্চাগুলাকে গোসল করানো, খাওয়ানো সব কিছু শেষ। এখন স্কুলের হোমওয়ার্ক করতে দিছি, যে এখন হোমওয়ার্কগুলো করে ফেলুক, না হলে ওই রাতে হোমওয়ার্ক করাইতে গেলে আর পড়ানো হয় না। আর যদিও মেয়ের স্কুল নেই, তারপরে ওকে একটু হাতের লেখা শেখানোর জন্য লিখতে দিছি। তো সে দেখাবে না, কিন্তু তার লেখা কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে। তো আমি চলে আসলাম একটু রান্নাঘরে, যেহেতু এখন বিকাল 5টার মতন বাজে। তো আমি একটু সবার জন্য চা করে নিচ্ছি, কারণ বাচ্চা কাচ্চা যতই হোক, খাওয়া দাওয়া করুক যাই করুক, যেহেতু একটু পড়ালেখা করছে, মাথা তো একটু খাটছে, তো ক্ষুধাও লেগে গেছে, সে দুপুরবেলা খাওয়া। ওই জন্য ঝটপট একটু চাটা বসায় দিলাম, যে চা দিয়ে একটু বিস্কিট দিয়ে একটু খাওয়াই দিব। খাওয়ানোর পরে আর একদম রেস্ট নাই। আর এর মধ্যে আমি একটু রান্না করে দিব, কারণ ঝটপট রান্না করে ওদেরকে ঝটপট যদি আমি পড়তে বসাই, তাহলে দেখা যায় যে আমার ওদেরকে একদম ওদের দিকে আমার মনোযোগটা থাকে, অন্য কোথাও মনোযোগ থাকে না। বিশেষ করে রান্না করা আমার এই কারণে যে আম্মুকে ফ্রি করে দেওয়া। আম্মুকে যদি ফ্রি না করে দিই, তাহলে দেখা যাবে যে আমার ছেলেটা খুব ডিস্টার্ব করবে, ওদেরকে পড়াইতে পারবো না। মূলত এই কারণেই হচ্ছে আমার রান্না করাটা। আর এদিকে আমি কত বছর পর যে একটু শান্তি করে চা খাচ্ছি, আল্লাহ জানে। আর চাটা অসম্ভব মজা হয়েছিল। মনে হচ্ছে ভাগ্য আমাকে মানে আজকে সারপ্রাইজ দিছে। হঠাৎ করে মানে বলা নাই ক নাই, হুটহাট করে ডিসিশন নিলাম যে আপুর এইখানে আসবো। তো চলেও আসলাম। চা এখনও পুরোপুরি শেষ করি নাই। তো যেহেতু আমি দাঁড়াই খাচ্ছি, তো ভাবলাম যে আলুগুলাও ভেজে নিই। আলুগুলা ভাজলে তাও কাজটা একটু আগায় যাবে, মানে দ্রুত হয়ে যাবে। আসলে আপু বেঁচে থাকলে তো আর বাবুদেরকে আমার পড়ানো লাগতো না, বা কোনো কিছুই করতে হতো না। কিন্তু যেহেতু আপু বেঁচে নেই, সেহেতু একটা দায়িত্ববোধের জায়গা থাকে। তো সে দায়িত্ববোধের জায়গা থেকে জানি না যে কতটুকু করতে পারছি, তবে আমি আপ্রাণ চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার জন্য, বা ওদের আমি কোনো কাজে লাগতে পারি কি না, আমি এটা খুব চেষ্টা করি এবং খুব মেনটেন করার চেষ্টা করি। আমাকে যে কত মানুষ তাদের বাসায় দাওয়াত দিয়ে রাখছে, আত্মীয় স্বজন, কিন্তু আমি তাদের বাসায় যাই না। আমি যদি আমার সংসার থেকে যেটুকু সময় পাই, আমি সেইটুকু সময়ই চলে আসি আপুর বাসায়, এসে বাবুদের একটু পড়ালেখাটা দেখি। মানে আমি টোটালি নিজেকে ওদের গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলছি। আমি ইচ্ছা করেই করছি, আমাকে কেউ বলে নাই বা কেউ আমাকে জোর করে নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব, আমার একটা দায়িত্ববোধের জায়গা আছে খালা হিসাবে। তো আমি সেই হিসাবেই করার চেষ্টা করি। আল্লাহ জানে যে আমি কতটুকু করতে পারছি কি পারছি না। তবে আমি আমার মনকে পরিষ্কার রাখার চেষ্টা করি ওদের ব্যাপারে, যাতে আমি দিন শেষে নিজের কাছে ভালো থাকি, বা নিজের কাছে যখন নিজে প্রশ্ন করি, যাতে আমার নিজের কাছে একটা ভালো লাগা অনুভূতি হয়। তো সব কিছু মিলায়
আমি এখন মানে টোটালটাই সাফিদ বুড়িকে সময় দিব, এটাই আমার ইচ্ছা। এবং আমার ইচ্ছা আরও অনেক কিছু, তো যাই হোক সেগুলা এখন আর বলবো না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলা কষানোটাও শেষ। আমি সব কিছু দিয়ে, সাধারণত মুরগির মাংস আমরা যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করছি, কিন্তু এটা একটু কষানোর পরিমাণটা একটু বেশি থাকবে, অনেকটা সময় ধরে কষাবো। আমাদের সবার জন্য মুরগির মাংস হচ্ছে, কিন্তু আমার দুলাভাই আবার মুরগির মাংসটা তেমন একটা পছন্দ করে না, তো আমি আবার তার জন্য একটু হাঁসের মাংস তৈরি করে দিচ্ছি। তো সাধারণত পেঁয়াজ মরিচ আমি একটু ভেজে নিব, এরপরে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব। আর আমি এই যেটা দারচিনি বা এলাচ ওগুলা একটু বেটে নিয়েছিলাম, তো এই জন্য ওইগুলোর পরিমাণে একটু কম রাখছি। আর হাঁসের মাংস তো একটা এক্সট্রা ফ্লেভার লাগে, তো এটার জন্য আমি আবার একটু গরুর মাংসের মশলাটাও ব্যবহার করব এটাতে। আর আমি প্রত্যেকটা মাংসে একটু টমেটো দিচ্ছি, কারণ টমেটোটা দিলে আমার কাছে মনে হয় কি একটু গ্রেভিটাও হেভি হয় আর খাইতেও ভালো লাগে, খারাপ তো লাগে না। দেখছেন রান্না টান্না করতেছি কিন্তু লবণ দিচ্ছি না, আবার লবণ দিতে হবে, চামচ আর খুঁজে পেলাম না, তো আমি হাত দিয়েই লবণটা দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার এই মশলাটা কষানো হইতে থাকে, এটার মধ্যে আবার একটু টমেটোও দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু কষাই বেশ কিছুক্ষণ। আর এদিকে তো অনেক গল্প করতেছি আম্মুর সাথে, ভাগ্নির সাথে, আর বারবার এদিকে ওদিকে তরকারিটা দেখতেছি। আর এই যে হাঁসের মাংসের জন্য একটু আলুটা যেটা ভেজে রাখছিলাম ওইটাও অল্প পরিমাণে রেখে দিচ্ছি। মশলাটা কষানো শেষ, এখন এটার মধ্যে হাঁসের মাংসটা আমি দিয়ে আরও ভালো মতন কষাবো। হাঁসের মাংস তো অনেকটা সময় ধরে কষাইতে হয়, কারণ শক্ত মাংস, সিদ্ধ হইতেও সময় লাগে। তারপরেও ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তো বেশি সময় লাগবে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, কারণ আমি বাসায় করি। তো দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে করলে সিদ্ধ হয়ে যায়, মানে আর প্রেশার কুকারে দিতে হয় না। প্রেশার কুকারে দিলে আবার দেখা যায় যে অনেক সময় খাইতে ভালো লাগে না, বা একভাবে রান্না করি, মানে সব সময় কড়াইতে রান্না করি, তো ওই মানে প্রেশার কুকারে দিলে রান্নাটা ঠিকমতো প্রপারলি আমি ওইভাবে করতে পারি না, যেহেতু আমি এখনও অতটা পাকা রাঁধুনি না। আম্মুদের মতো, মা চাচিদের মতো বা আমার শাশুড়ি মার মতো এখনও অতটা ওইভাবে রান্নাটা আমি শিখি নাই। তারপরে যেটুকু শিখছি মানে আলহামদুলিল্লাহ চলে যায়, ভালোই, খারাপ হয় না, মানে করি আর কি, হয়। নিজের প্রশংসা আবার এত করলে সমস্যা, এত করা যাবে না। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তো আলুটাও একটু দিয়ে নিলাম, আলু দিয়েও আবার আর একটু কষাবো। তো বেশি আবার কষানো যাবে না, কষাইতে গেলে দেখা যাবে যে আলুগুলো গলে যাবে, এমনিতেই ভেজে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমার 2টা মাংসই প্রায় কষানো শেষ। তো আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিতে দিতে আমার মনে হইলো কি যে মাংস যেহেতু কষাচ্ছি, একটু বাসায় ফুলকপি আছে, তাহলে একটু ফুলকপির পাকোড়া করে ফেলি। তো মানে এটার মূলত ভাবনাটা ভাগ্নির ছিল, তো ভাগ্নিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আম্মু বললো যে কোনো চিন্তা করার দরকার নেই, মাংসের মধ্যে দিয়ে দাও, ওই ঝোলের মধ্যে 40% সিদ্ধ করে নিয়ে ফুলকপিটার বড়া পাকোড়া মানে হয়ে যাবে। তো আমি যথারীতি ওইভাবে এটা সিদ্ধ করে দিয়ে দেন এখানে আম্মু পাকোড়া ভাজতেছে, তো আমরা উল্টায় দিচ্ছি, আমার ভাগ্নি উল্টাচ্ছে আর কি। আর এদিকে আমার মাংস রান্নাটা এর মধ্যে হয়ে গেছে, এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো চলেন ওদেরকে পড়তে বসাই, ওদেরকে এখন একটু সময় দিই, টানা রাত 9টা পর্যন্ত পড়ালেখা হবে, কোনো কথা হবে না, গসিপ হবে না। তো চলেন যাই, ওদেরকে একটু সময় দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।